কেমিস্ট্রি হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর অধ্যায় 6, যেটা মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো রাসায়নিক গণনার এই অধ্যায়টাকে আমরা দুটি অংশে ভাগ করেছি। প্রথম লেকচারে এটা আমার, এর দ্বিতীয় লেকচারে বের হয়েছে, তোমরা দেখবা। তো প্রথমে এই লেকচারে আমরা এই সকল বিষয়গুলো আজকে আলোচনা করব। তো মোল ও আণবিক ভর নির্ণয়। তো মোলটা কি বলতো? আমাদের মোলটা এমন একটা পদার্থ, এটা একটা হিসাব করার একটা একক। মোলটা অণু এবং পরমাণু সবার ক্ষেত্রে হতে পারে। আমরা বলবো কোনো একটি অণুর আণবিক ভরকে, মানে কোনো অণুর আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করি তখন তাকে মোল বলা হবে। আবার পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হবে, সেটাও হবে কি? মোল। তাহলে মোলটা অণু হতে পারে, পরমাণুর জন্য হতে পারে। তাহলে গ্রামে প্রকাশিত অণুর আণবিক ভর অথবা পরমাণুর পারমাণবিক ভরকে আমরা মোল বলে থাকি। তো আমাদের যদি বলি যে সালফিউরিক অ্যাসিড, দেখো তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত হচ্ছে? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 1 × 2 98। তাহলে আমাদের 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আমি গ্রামে প্রকাশ করলাম, এটা কি বলতে হবে? 1 মোল। এভাবে আমরা যে কোনো পদার্থের মোল বের করতে পারবো। তাহলে আণবিক ভর নির্ণয় অলরেডি আমরা বুঝতে পারলাম যে আণবিক ভর নির্ণয় কীভাবে করা হচ্ছে, যে কোনো একটি অণুর ভিতরে যে পরমাণুগুলো থাকবে সেই পরমাণুগুলোর পারমাণবিক ভরের সমষ্টি। এখানে হাইড্রোজেন একটা পরমাণু, এর ভর 1 গুণন কয়টা? 2টা আছে, যোগ সালফার কত? 32, যোগ অক্সিজেন কত? 16, কয়টা আছে? 4টা, টোটাল হলো 98। এভাবে আমরা আণবিক ভর নির্ণয় করি। এবার মোলার আয়তন। তো মোলার আয়তনের ক্ষেত্রে আমাকে জানতে হবে যেটা হলো এসটিপি। এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা এবং চাপ। তো প্রমাণ তাপমাত্রা এবং চাপে 1 মোল কোনো পদার্থ যে আয়তন দখল করে সেটা হলো কি? মোলার আয়তন। তাহলে এক মোল কোনো পদার্থ যে আয়তন দখল করে তখন তাকে বলা হবে কি? মোলার আয়তন। আর মোলার আয়তন কত হবে? অনেকে বলে 22.4 লিটার, 2.4 লিটার, বাট ইউ মাস্ট বি রিটেন দিস কন্ডিশন। কন্ডিশনটা কি? তোমাকে অবশ্যই লিখতে হবে যে এসটিপি, কারণ 22.4 তখন হবে যে এসটিপিতে যদি কোনো গ্যাসীয় পদার্থের আয়তন, নট সলিড নট লিকুইড, শুধু কি বলতো গ্যাসীয় পদার্থের আয়তন এসটিপিতে হয় কত? 22.4 লিটার, অন্য কোনো কন্ডিশনে নয়। তাহলে এসটিপিতে গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার, অন্য কোনো কন্ডিশনে নয়। তো অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা আসলে কি?
বিজ্ঞানী অ্যাভোগাড্রো এমন একটা অদ্ভুত একটা সংখ্যা আবিষ্কার করে বলে দিয়ে গেছেন বিজ্ঞানীদের যে 1 মোল কোনো পদার্থের ভিতরে যদি বলা হয় কতটি পদার্থ থাকবে, কতটি কণা থাকবে তার সেই পদার্থগুলো, তখন তাকে বলতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা বিশাল একটা সংখ্যা, যদি একটা মানুষ সারা জীবন বসে বসে গণে তবু তার গণা শেষ হবে না। সেই সংখ্যাটা সেটা কত? 6.02 × 10⁻23। এতটি অণু, পরমাণুর ক্ষেত্রে কিন্তু এতটি পরমাণু, এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এখন এই বিষয়ে দু একটা আমরা একটু অঙ্ক দেখে নেই। এখানে দেখো তো আমি দুটো অঙ্ক দিয়েছি। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু ও কতটি পরমাণু বিদ্যমান। তাহলে প্রথমে আমাদের গ্রাম দিয়ে বের করতে হবে কি অণু। তাহলে আমরা জানি গ্রাম বললে বলবো কি বলতো, 1 মোল সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর 98 গ্রাম হচ্ছে। গ্রামে প্রকাশ করলে মোল হয়ে যায়, তাহলে গ্রাম দিয়ে আমরা কি লিখবো, অতএব 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু সংখ্যা। যেহেতু এটা অণু, তাহলে আমাদের 1 মোলে কতটি থাকবে বলতো, 6.02 × 10⁻23টি। তাহলে আমাদের একবারে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু কতটি, ডিভাইডেড 98, দ্যাট ইজ আমি কত পাচ্ছি বলতো, ক্যালকুলেট করলে আমরা 6.14 10⁻21t, এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন যদি বলা হয় আবার পরমাণু কতটি, তাহলে আবার লিখি আমরা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভিতরে পরমাণু সংখ্যা বলতো কত হচ্ছে এখানে। এখানে দেখো যেই অ্যাভোগাড্রো সংখ্যাটা, এটা কিন্তু অণুর জন্যে, যেহেতু এটা অণু, আর পরমাণু মোট বলতো এখানে কয়টা, কত মোল পরমাণু আছে এখানে, হাইড্রোজেন 2 মোল আর একটা সালফার 3 আর অক্সিজেন 4টা 7। আমাদের এখানে মোল সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের পেয়ে গেলাম পরবর্তী 1 গ্রামে পরমাণু সংখ্যা 6.02 10⁻23 multiple 7 divided 98, এতটি। এভাবে আমরা সলভ করতে পারি। এবার দেখো আরেকটা আমরা ম্যাথ দিয়েছি, প্রমাণ অবস্থায় এসটিপিতে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত। তাহলে আমাদের আবার বলবো গ্রাম দিয়ে কাজ করতে হবে। তাহলে 1 মোল অ্যামোনিয়া বলতো এর আণবিক ভর কত, 14+3, দ্যাট ইজ 17 গ্রাম। তাহলে আমরা কি লিখবো, অতএব এসটিপি মানে প্রমাণ অবস্থায়, এসটিপিতে 17 গ্রাম অ্যামোনিয়া এর আয়তন কত, কত বলো, 1 মোল মানে 22.4 লিটার। তাহলে আমাদের এসটিপিতে 1 গ্রাম অ্যামোনিয়া এর আয়তন কত হবে, 22.4 ডিভাইডেড 17 লিটার। আর আমাদের আছে কত, 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন, 22.4 17 1.7 লিটার, দ্যাট ইজ 2.24 লিটার। এভাবে আমরা সহজেই মোলার আয়তন এবং অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক ম্যাথগুলো করতে পারবো। এখন আমরা মোলারিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবে, ভালো করে দেখো। মোলারিটি হলো কি, যে একটা আমাদের পাত্র নিতে হবে, 1 লিটার বিশিষ্ট পাত্র হতে হবে। সেই 1 লিটার বিশিষ্ট পাত্রের যে দ্রবণ থাকবে, সেই দ্রবণের ভিতরে কত মোল পরিমাণ দ্রব্য থাকবে, সেটাই হলো কি মোলারিটি। আমরা একটা ছবি দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো তো, এটা একটা পাত্র নিয়েছি আমরা, 1 লিটার পাত্রে এই কলার দাগ দেওয়া আছে, মানে এই পর্যন্ত আয়তন কত হবে, 1 লিটার। তো 1 লিটার একটা খালি পাত্র নিয়েছি,
এর মধ্যে আমরা মনে করো যে 2 মোল পরিমাণ দ্রব্য প্রথমে যোগ করেছি। এবার আমি যোগ করব কি এখানে ওয়াটার, পানি যোগ করে করে আমার দ্রবণ এই পর্যন্ত ভর্তি করলাম। তাহলে এটা সৃষ্টি হলো কি দ্রবণ, দ্রবণের আয়তন কত হলো 1 লিটার, তার মধ্যে দ্রব্য কত আছে 2 মোল, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে 2 মোলারিটি। তাহলে সংজ্ঞাটা কি বলবো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে তাহাই ওই দ্রবণের মোলারিটি। মোলারিটির ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা লিখতে হবে, কারণ তাপমাত্রা তুমি যদি চেঞ্জ করো তাহলে দ্রবণের আয়তন কি হবে, চেঞ্জ হবে। তো দ্রবণের আয়তন চেঞ্জ হয়ে গেলে ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে, সুতরাং তোমাকে নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই লিখতে হবে। এখন আমাদের চলে যাচ্ছি মোলারিটির ভিতরে আবার কিছু কিছু দ্রবণ আছে, দেখো যেমন মোলার দ্রবণ, এগুলো খুব সহজ একটু মনে রাখার টেকনিক। সেটা হলো যে যদি এর মধ্যে আমরা 1 মোল পরিমাণ দ্রব্য দেই, বলো কতটুকু দেব, 1 মোল পরিমাণ দ্রব্য দেব, তখন আমাদের যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণের নাম কি হবে, মোলার দ্রবণ। ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে 1 মোলারিটি। তাহলে আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায় যদি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটা হবে কি মোলার দ্রবণ, যার ঘনমাত্রা কত হবে 1 মোলারিটি, 1 মোলারিটি। তাহলে আমাদের সেমি মোলার দ্রবণ বলতো কি হবে, সেমি মোলার দ্রবণে সব ঠিক আছে, এগুলো সব ঠিক থাকবে, শুধু এখানে বলো কত হবে হাফ মোল পরিমাণ দ্রব্য। তো হাফ মোল মানে 0.5 মোল পরিমাণ দ্রব্য যদি দ্রবীভূত থাকে তার নাম হবে কি সেমি মোলার, যার ঘনমাত্রা কত হবে 0.5 m। তাহলে এখানে তখন আমার কত লিখতে বলো তো 0.5 মোল পরিমাণ। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমরা কি ডেসিমোলার। বুঝতে পারছো তোমরা, ডেসিমোলার দ্রবণটা বলতো কি হবে, এখানে সব ঠিক, এখানে হবে কি 1/10 মোল, সংক্ষেপে বলবো আমরা 0.1 মোল পরিমাণ। তাহলে যদি 0.1 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, তখন এখানে আমরা কত লিখতে হবে বলতো 0.1, সেটা হবে কি ডেসিমোলার। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত হবে 0.1 মোলারিটি, 0.1 মোলারিটি। আর এই দ্রবণকে বলা হবে ডেসিমোলার দ্রবণ। আরেকটা আছে আমাদের সেন্টিমোলার। তো সেন্টিমোলার মানে হলো 1/100 মোল, দ্যাট মিনস 0.01 মোল পরিমাণ দ্রব্য যদি 1 লিটার দ্রবণে উপস্থিত থাকে তখন আমাদের এখানে ভ্যালুটা কত হবে বলতো 0.01 মোল হবে। এভাবে এটার ঘনমাত্রা হবে 0.01 মোলারিটি। এভাবে আমরা এই মোলারিটি বিষয়ক সংজ্ঞা দিতে পারি, কিন্তু সবগুলো সংজ্ঞা দেওয়ার আগে অবশ্যই তোমাকে নির্দিষ্ট তাপ লিখতে হবে, কারণ তাপ চেঞ্জ করলে কিন্তু ঘনমাত্রাগুলো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য প্রশ্ন আসতে পারে যে তাপমাত্রার উপর মোলারিটি বা সেমি ডেসিমোলার নির্ভরশীল কেন, ব্যাখ্যা করো। এখন আমরা এই বিষয়ে কিছু অঙ্ক দেখি। মোলারিটি বিষয়ক অঙ্ক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্ট সূত্র আমাদের আছে, সেই সূত্রটা আমরা লিখব। তার আগে একটু দেখো তো, বলা হচ্ছে তুমি কিভাবে 250 ml একটি বোতল, তোমাকে একটু বোতল দেওয়া আছে 1 লিটার নয়, এবার কত 250 দিয়েছে, 250 বোতলে তুমি কিভাবে 0.1 মানে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। তার মানে তোমাকে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে সেটা নির্ণয় করতে পারলেই হবে, কারণ ওইটা যোগ করলে 250 ml দিয়ে পানির দ্রবণ ভর্তি করলে আমাদের কিন্তু 0.1 m দ্রবণ তৈরি হবে। তাহলে আমাদের মোলারিটি থেকে ম্যাথ করার যে সূত্র S = 1000 W/mv। তো আমরা এখন চাচ্ছি কি বলতো কত গ্রাম লাগবে, তাহলে W = কি লিখতে পারি আমরা SMV/1000। তাহলে আমাদের S, এখানে Sটা কি বলতো
এসটা হলো দ্রবণের ঘনমাত্রা, এস কত 0.1 m। আমাদের ভলিউম মানে হলো দ্রবণের আয়তন, আয়তন দেখো তো কত দেওয়া আছে 250 ml। তারপর আমাদের বলবো দ্রবের ভর, ভর কার দ্রবের ভর, দ্রবের ভর ডাব্লু, এটা আমরা বের করব। আর আমাদের কিছু নাই পয়েন্ট, তাহলে আমাদের দ্রবের আণবিক ভর কত বলো তো এম, এম সমান সমান সোডিয়াম কার্বনেট যেহেতু 106, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 0.1 m 106 v 250 ডিভাইডেড 1000। এখানে আমরা ভ্যালু পাচ্ছি কত 2.65 গ্রাম। তাহলে আমরা এখন ভাষায় কি লিখব, যে 2.65 গ্রাম পরিমাণ দ্রব্য 250 ml বোতলে প্রথমে ঢেলে নিয়ে তারপর পানি দিয়ে বোতলটা পূর্ণ করলে যে দ্রবণ তৈরি হবে তার ঘনমাত্রা হবে 0.1 m। ঠিক আছে কি? এবার আরেকটা ম্যাথ দেখো, 250 ml সেমিমোলার সোডিয়াম কার্বনেট, সেমি মানে কত 0.5, দ্রবণকে ডেসিমোলার মানে 0.1 দ্রবণে পরিণত করতে কত ml পানি যোগ করতে। অর্থাৎ আমাকে একটা দ্রবণ দেওয়া হয়েছে, এই দ্রবণের আয়তন হলো 250 ml, যার ঘনমাত্রা কত সেমি 0.5 মোলার। বাট তুমি মনে করো আমি এইটুকু তুমি পানি যোগ করলাম, তো এইটুকু পানি যোগ করার পরে দ্রবণের টোটাল ঘনমাত্রা হয়েছে কত 0.1 মোলার। এটি বলছে কতটুকু পানি যোগ করেছে তুমি, এটাই আমাদের প্রশ্ন। এখানে পানিটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কাজ করবো, এখানে নতুন একটা সূত্র আমি অ্যাড করব। দেখো যে আমরা জানি V1S1 সমান V2S2। V1S1 মানে প্রাথমিক আয়তন এবং ঘনমাত্রা, V2S2 হলো পরবর্তী আয়তন এবং ঘনমাত্রা। আমি কি লিখতে পারি V1 সমান সমান 250 ml, S1 সমান সেমি 0.5 m, আর V2 আমাদের পরবর্তী মোট আয়তন জানি না, এটা S2 কত হচ্ছে বলো তো, পরবর্তী ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে আমি এখানে বের করব কি V2 V1S1 ডিভাইডেড S2 মানটা বসিয়ে দিলাম। তাহলে V1 হচ্ছে আমাদের 250, এখানে 0.5, আর S2 এর মান 0.1। এটা ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা 1250 ml। তাহলে আমাদের পানি যোগ করতে হচ্ছে কতটুকু বলো তো, মোট থেকে 250 বিয়োগ করতে, অর্থাৎ পানির পরিমাণ একদম ফ্রেশ হিসাব 1250 250 1000 ml। এভাবে আমরা এই বিষয়ক ম্যাথগুলো করব। এখন চলে যাচ্ছি যৌগের শতকরা সংযুতি এবং সেখান থেকে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। শতকরা সংযুতি, শতকরা সংযুক্তি হলো শতকরা মানে কি 100 100। তাহলে 100 গ্রাম কোনো যৌগের 100 গ্রাম ভরে যত গ্রাম মৌল উপস্থিত থাকে তাহাই হলো কি শতকরা সংযুতি। তো তাহলে আমরা কি লিখবো এখানে, উপস্থিত থাকে। তাহলে এই শতকরা সংযুক্তি আমরা একটা বের করি কিভাবে, দেখো সোডিয়াম কার্বনেট, তোমাকে সোডিয়াম কার্বনেট এর শতকরা সংযুতি। তো শতকরা সংযুতি নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে আণবিক ভর নির্ণয় করতে হবে। আণবিক ভর কত হচ্ছে 106। তাহলে আমরা কি লিখবো এখন, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম পরমাণু আছে কতটুকু, এখানে 2টা আছে, তাহলে 23 × 2
এত গ্রাম। অতএব 100 গ্রাম সোডিয়াম কার্বনেট আমরা এখানে সোডিয়াম কার্বনেটের জন্য পাচ্ছি 43.4, এটা আমরা বলবো 43.4%। এত না করে আমরা সংক্ষেপে করতে পারি যে সোডিয়াম কার্বনেট যৌগে কার্বন এর শতকরা সংযুতি একবারে করবো আমরা। তাহলে কার্বন কতটুকু আছে এখানে 12, এখানে 100 দিয়ে গুণ করবো এবং টোটাল ভর 106। আমরা কত পেলাম? কার্বনের 11.3%। সেম অক্সিজেনের শতকরা সংযুতি কত বলতো? অক্সিজেন কয়টা আছে এখানে? 3টা। 16 গুণন 3, 106, 100। দ্যাট মিনস আমরা পাচ্ছি 45.3% এবং 3টাই কিন্তু অ্যান্সার। এখানে তোমাকে ভুল না হয় আর একটা বুদ্ধি হলো যে সবগুলো পার্সেন্টেজগুলো যোগ করে দেখবে 100 হয় কিনা। যদি 100 হয় তাহলে তুমি ঠিক আছো। স্থূল সংকেত আসলে একটি যৌগের সংক্ষিপ্ত সংকেত। তো স্থূল সংকেত হলো যে কোনো একটি যৌগে উপস্থিত পরমাণুসমূহের সংক্ষিপ্ত অনুপাত হলো কি স্থূল সংকেত। আর আণবিক সংকেত হলো সম্পূর্ণ সংকেত, মোট পরমাণুসমূহের সংখ্যা বোঝায় যে সংকেত দ্বারা। তাহলে আমরা বলবো স্থূল সংকেত হলো কি যৌগে উপস্থিত পরমাণুসমূহের সংক্ষিপ্ত অনুপাত। যেমন দেখো বেনজিন C6H6, এটা বেনজিনের আণবিক সংকেত। তো এখান থেকে আমরা স্থূল সংকেত পেতে পারবো কি 6 দ্বারা ভাগ করলে C&H। আর আণবিক সংকেত হলো কোনো একটি যৌগে উপস্থিত পরমাণুসমূহের সঠিক সংখ্যা প্রকাশ করা হয় যে সংকেত দ্বারা। তো সঠিক সংখ্যা তাহলে আমরা বলবো সঠিক সংখ্যা প্রকাশ, সেটা হলো আণবিক সংকেত। যেমন আমাদের যদি বলি পানির কি H2O। তো এটা আবার দেখো স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে যদি আমাদের পার্থক্য আসে তাহলে কখনো দেখো তো এই যৌগটা, তাহলে আমাদের পার্থক্যটা বলতো বিষয় কি হতে পারে? পার্থক্য হতে পারে কখনো কখনো আণবিক সংকেত এবং স্থূল সংকেত সেম হয়, আবার কখনো কখনো স্থূল সংকেতকে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই আণবিক সংকেত পাওয়া যায়। তার মানে কি যে আমাদের স্থূল সংকেত একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে আণবিক সংকেত পাওয়া যেতেও পারে, আবার সেটা একও হতে পারে। তাহলে আবার একাধিক যৌগের স্থূল সংকেত একই রকম হতে পারে। যেমন দেখো তো যদি বলি আমি C6H6 and C2H2, এটা বেনজিন, এটা অ্যাসিটিলিন। এটারও দেখো স্থূল সংকেত CH, এটারও স্থূল সংকেত কি CH। তার মানে একাধিক যৌগের স্থূল সংকেত সেম হতে পারে, কিন্তু আণবিক সংকেত সাধারণত একাধিক যৌগের একই রকম হতে পারে না। শুধু একটা বিষয় নিয়ে হতে পারে, যেটা আমাদের আছে সমানতা। এটা আমরা জৈব যৌগ অংশে গিয়ে দেখব। এরপরে আমরা চলে যাব এই বিষয়ে স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায় সেগুলো বিষয় নিয়ে। শতকরা সংযুতি হতে স্থূল ও আণবিক সংকেত নির্ণয়। একবারে আমরা স্থূল সংকেত নির্ণয় করব, আণবিক সংকেত নির্ণয় করব। তো এই সংকেতগুলো নির্ণয় করতে হলে তোমাকে দেখতে হবে যে ম্যাথটা দেওয়া থাকবে সেখানে তাদের শতকরা যোগফল 100 হয় কিনা। যদি 100 না হয় তাহলে বুঝতে হবে অন্য কোনো মৌল আছে। তো এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো যোগফল 100 আছে। তো প্রথমে কাজ হলো কি এই শতকরা পরিমাণগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তারপরে যে ভাগফলগুলোর ভিতরে সবচেয়ে ছোট যেটা, সেই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে আবার ভাগ করতে হবে। এরপরে আমরা পূর্ণ সংখ্যাগুলো নিয়ে পাবো কি স্থূল সংকেত। তারপর স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত যাব। দেখো
তাহলে শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। ভাগ করলে আমাদের কার্বনের ক্ষেত্রে দেখো তো 59.5 ডিভাইডেড 12, নিচে দিলাম H 13.41, এটাই হচ্ছে। অক্সিজেন 27.16। এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা লিখবো আমরা কি ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে আবার ভাগ করি। তাহলে আমাদের কার্বনের ক্ষেত্রে 1.69, হাইড্রোজেন 1.69, অক্সিজেন দ্যাট মিনস 2.93। এটা আমরা লিখবো কি সমান সমান 3 প্রায়, ভগ্নাংশগুলো বাদ দিতে হবে। এখানে আমাদের ছিল 7.93, এখানে আমরা লিখবো 8 প্রায়। তাহলে বলো তো আমাদের স্থূল সংকেত কি হচ্ছে? এটাই কিন্তু আমাদের স্থূল সংকেত। স্থূল সংকেত হচ্ছে C3টা, H8টা, অক্সিজেন 1টা। আমরা পেয়ে গেলাম কি স্থূল সংকেত। এবার স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত নির্ণয় করব। ধরি যৌগটির আণবিক সংকেত সমান কি হবে? এখানে C3H8O ছিল কি স্থূল সংকেত, সেটাকে ব্র্যাকেট দেবো আমরা N। এই সংখ্যাটা বের করতে পারলেই আমরা আণবিক সংকেত পেয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি কি বলতো? N সমান সমান আণবিক সংকেত ডিভাইডেড যেটা স্থূল সংকেত। এবার আমরা ভর লিখতে পারি। আণবিক সংকেতের ভর ডিভাইডেড H8 এর ভর বা স্থূল সংকেতের ভর। আর এর ভর কিন্তু দেখো দেওয়া আছে আমাদের এখানে কত বলতো? 60। তাহলে 60 আর এখানে হচ্ছে কত? 12 গুণন 3 যোগ অক্সিজেনের 8টা হবে, 8টা হাইড্রোজেন 16। এখানে ভাগফল করলে আমরা মান পাচ্ছি 1। তাহলে আমাদের কি হচ্ছে? অতএব যৌগটির আণবিক সংকেত C3H8O1, দ্যাট মিনস C3H8O। এভাবে আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী অধ্যায়ে তোমরা দেখবা। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই এখনই করে নাও। সবাইকে ধন্যবাদ।